ক্লাস 12 আগের দিন তোমাদের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ওইগুলোর সম্পর্কে হয়েছিল। আজকে এটা শুরু করব বার্থ কন্ট্রোল নিডস অ্যান্ড মেথডস, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ কেন প্রয়োজন। প্রথমে আমাদের যেটা জানতে হবে, জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা কোথায়। যেহেতু বিশ্বব্যাপী অত্যাধিক হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটা তোমরা সকলেই জানো। বিশেষ করে আমাদের দেশ ভারতবর্ষের মতো দেশে প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং পৃথিবীতে চীনের পরেই ভারতের স্থান এবং এই দ্বিতীয় স্থানে এখন ভারত থাকলেও এমন দিন আসতে বেশি দিন সময় নেই যে জনসংখ্যার বিচারে দেখা যাবে যে ভারতবর্ষ প্রথম স্থান অধিকার করেছে। তাই 1900 খ্রিস্টাব্দে বিশ্বের জনসংখ্যা ছিল প্রায় 2000 মিলিয়ন এবং 2000 খ্রিস্টাব্দে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 6000 মিলিয়ন। এবং আমাদের ভারতবর্ষের মতো দেশে জনসংখ্যা বৃদ্ধি একটা খুব বড় সমস্যা। এবং ভারতবর্ষে 1901 সালে জনসংখ্যা ছিল 238.4 মিলিয়ন। এটা ছিল 1901 সালে। পরবর্তী ক্ষেত্রে 2011 সালে সমীক্ষা অনুযায়ী সেটা বেড়ে দাঁড়িয়েছে 1210.2 মিলিয়ন। 1210.2 মিলিয়ন, এটা হচ্ছে 2011 সালের জনসমীক্ষা অনুযায়ী। তাহলে বোঝাই যাচ্ছে কি রেটে জনসংখ্যা বেড়েছে। এবং রাষ্ট্রসংঘের হিসাব অনুযায়ী আগামী 2050 খ্রিস্টাব্দে ভারতের জনসংখ্যা 1.53 বিলিয়ন পর্যন্ত হয়ে যাবে। অর্থাৎ ভবিষ্যতে ভারতবর্ষই হবে জনসংখ্যার নিরিখে বিশ্বের সবচেয়ে সর্বাধিক জনবহুল দেশ। এবং সেই জন্যই কি দরকার না, জন্ম নিয়ন্ত্রণ বা বার্থ কন্ট্রোল, এটা আমাদের ভারতবর্ষের মতো দেশে খুবই প্রয়োজনীয়। তা প্রথমেই আমরা যেটা জানবো যে ভারতের জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা কোথায়। ভারতে জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা, প্রথমেই যে সমস্যাটা আমাদের, আমরা যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এবং আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির প্রথম যে সমস্যা, এটা হচ্ছে খাদ্যের অভাব। খাদ্যের অভাব, যেহেতু আমাদের দেশে প্রচুর জনসংখ্যা প্রচুর হলে কি হবে, এবং ক্রমাগত বেড়েই চলেছে, কিন্তু খাদ্যের যোগান তো অত হচ্ছে না। তোমরা এখন দেখবে যে বাজারঘাটে গেলে যে মানে সবজিপাতি সমস্ত কিছুরই অত্যাধিক দাম, যেহেতু জনসংখ্যার নিরিখে খাবারের যোগান কম, এই জন্য সমস্ত কিছুরই দাম বেশি। তাই অত্যাধিক জনসংখ্যা বৃদ্ধির ফলে কি হচ্ছে, দেশের মানুষের খাদ্যের সমস্যা প্রকট আকার ধারণ করছে এবং মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের সকল সদস্য সঠিক পরিমাণে সুষম খাদ্য পায় না। আরো যেটা সমস্যা, সেটা হচ্ছে বাসস্থানের সমস্যা। বাসস্থানের সমস্যা, যেহেতু ভূখণ্ড লিমিটেড, যার ফলে জনসংখ্যা বৃদ্ধি পেলেও বাসস্থান তো আর বৃদ্ধি পাচ্ছে না, অর্থাৎ আমাদের বসবাসের জায়গা বা ভূমি এটা তো আর বাড়ছে না, জনসংখ্যা যতই বাড়ুক, যার ফলে বাসস্থানেরও
অভাব আমাদের দেশে একটা বড় সমস্যা। এর ফলে কি হচ্ছে, কৃষি জমি, বনাঞ্চল, এমনকি জলাভূমি পর্যন্ত ভরাট করে শহর নগর এসব হয়ে যাচ্ছে। শিক্ষা, দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে কি হচ্ছে যে প্রচুর মানে মানুষের শিশু বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কি হচ্ছে, শিক্ষার্থী বেশি হয়ে যাচ্ছে, কিন্তু বিদ্যালয় বা কলেজ বা ইউনিভার্সিটি এগুলোর সংখ্যা কিন্তু কম, যার ফলে কি হচ্ছে, অনেক শিশুরাই শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এবং অনেক পিতামাতা যদি তাদের সন্তান বেশি হয়, তাহলে সকল সন্তানের জন্য শিক্ষার ক্ষেত্রেও তো কিছু খরচ আছে, সেই খরচটা তারা জোগাড় দিতে পারছে না, যার ফলে তাদের শিশুদের তারা শিক্ষাদানও করাতে পারছে না। আচ্ছা, আরেকটা যেটা, এটা খুব বড় একটা সমস্যা, সেটা হচ্ছে বেকারত্ব। আমাদের দেশে, এমনকি আমাদের রাজ্যে, হ্যাঁ, বেকারত্ব আমাদের গোটা দেশেই বেকারত্ব একটা খুব বড় সমস্যা, যার মূলে রয়েছে এই অত্যাধিক হারে জনসংখ্যা বৃদ্ধি। অত্যাধিক হারে জনসংখ্যার চাপে কি হচ্ছে, বহু সংখ্যক শিক্ষিত যুবক যুবতী যারা চাকরি বাকরি পাচ্ছে না, শিক্ষিত বেকার হয়ে তারা রয়ে যাচ্ছে। পরিবেশ দূষণ, অত্যাধিক জনসংখ্যার চাপে কি হয় যে পরিবেশ মানে শিল্পায়ন, নগরায়ন, যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কি হচ্ছে, আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। স্বাস্থ্য, সীমিত বাসস্থানে বেশি সংখ্যক মানুষ বসবাস করার ফলে কি হচ্ছে, পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠছে। বিভিন্ন জায়গায় ঝুপড়ি, বস্তি এগুলো গড়ে উঠছে, যেখানে খুব ঘেঁষাঘেঁষি করে ঘর বাড়ি, আলো বাতাস ঢোকে না, অর্থাৎ সেই পরিবেশগুলো হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ। তাহলে এইগুলো হচ্ছে ভারতের মতো দেশে জন্ম নিয়ন্ত্রণের কেন প্রয়োজনীয়তা রয়েছে। আচ্ছা, এরপরে যেটা আমরা জানবো, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, জন্ম নিয়ন্ত্রণ করতে এবং সুস্থ সমাজ গড়তে হলে আমাদের দেশে জন্ম নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয় আর কি। যেমন হচ্ছে বিবাহের বয়স, অনেক সময় দেখা যায় যে অনেক কম বয়সে বাচ্চাদের বিয়ে দেওয়া হয়। এজন্য 1976 খ্রিস্টাব্দে ভারত সরকার জাতীয় জনসংখ্যা নীতি প্রণয়ন করেছে, এবং এই নীতি অনুসারে ভারতবর্ষে বিবাহের ন্যূনতম বয়স মেয়েদের ক্ষেত্রে 18 বছর এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর করা হয়েছে। আর জনসচেতনতা, বিভিন্ন অডিও ভিজুয়াল ব্যবস্থা, যেমন রেডিও, টিভি, তারপর প্রিন্ট মিডিয়া বলতে আমরা কোনগুলো বুঝি, সংবাদপত্র, ম্যাগাজিন, বিজ্ঞান পত্রিকা, হোর্ডিং, এইগুলোর মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির কুফল এবং জনগত স্বাস্থ্য সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা যায়। তারপর যেটা আছে শিক্ষা। শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ, মানুষের মধ্যে শিক্ষা থাকে না বলেই সচেতনতা থাকে না।
জন্ম নিয়ন্ত্রণের জন্য বিদ্যালয় স্তরে বয়ঃসন্ধি প্রাপ্ত ছাত্রছাত্রীদের সেক্স এডুকেশনের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। পরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনায় জন্ম নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন গর্ভনিরোধক ব্যবস্থা সমূহ এবং চিকিৎসাগত গর্ভপাতের সুপারিশ করা হয়েছে। এবং জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বলতে যে মূলত এই দুটোকেই কিন্তু বোঝানো হয়। আচ্ছা, এরপরে আমরা বিভিন্ন প্রকার জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থাদি সম্পর্কে জানব। তাহলে এই অবধি আমরা বুঝতে পারলাম যে আমাদের ভারতবর্ষের মতো দেশে কেন জন্ম নিয়ন্ত্রণ বা বার্থ কন্ট্রোল এত বেশি গুরুত্বপূর্ণ। এত বিভিন্ন রকমের সমস্যার জন্যই কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পেলে তার যে কুফলগুলো সেগুলো আমরা জানলাম। আচ্ছা, এখানে তোমরা একটা চার্ট দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বিভিন্ন বার্থ কন্ট্রোল মেথডগুলো, এবং এই বার্থ কন্ট্রোল মেথডগুলোকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে টেম্পোরারি, এই মূলত দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে টেম্পোরারি বা স্পেসিং মেথড অর্থাৎ অস্থায়ী মেথড, আর একটা হচ্ছে পার্মানেন্ট মেথড অর্থাৎ স্থায়ী মেথড। এই টেম্পোরারি মেথডগুলোর আবার বিভিন্ন ভাগ আছে। টেম্পোরারি মেথডকে আবার বা স্পেসিং মেথডকে চারটে ভাগে ভাগ করা হয়েছে: ন্যাচারাল মেথড, ব্যারিয়ার মেথডস, ইন্ট্রাইউটেরাইন ডিভাইসেস আর হরমোনাল মেথডস। ন্যাচারাল মেথডে বিভিন্ন রকম মেথডগুলো রয়েছে: উইথড্রয়াল মেথড, রিদম মেথড, বেসাল বডি টেম্পারেচার, বিলিংস মেথড, ল্যাকটেশনাল মেথড। ব্যারিয়ার্স মেথডে আবার দুভাগে ভাগ করা হয়েছে: ফিজিক্যাল মেথড, কেমিক্যাল মেথড। হরমোনাল মেথডের মধ্যে আছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ইমপ্ল্যান্ট, ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ। আচ্ছা, পার্মানেন্ট মেথডসের মধ্যে আছে ভেসোক্টমি, টিউবেক্টমি অ্যান্ড কিছু আদার্স মেথড রয়েছে, যার মধ্যে টিউবাল লাইগেশন পড়ছে, ওভারেক্টমি, ক্যাস্ট্রেশন, এই ধরনের মেথডগুলো এই ভাগে ভাগ করা হয়েছে। তা প্রথমেই যেটা আসছে টেম্পোরারি বা স্পেসিং মেথড, এটাকে বললাম যে চারটে ভাগে ভাগ করা হয়েছে। প্রথমেই যেটা আসছে ন্যাচারাল মেথড বা প্রাকৃতিক মেথড, অর্থাৎ যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো কোনো বাহ্যিক ব্যবস্থা বা ওষুধ ব্যবহার করতে হয় না, সেগুলোকেই বলা হয় প্রাকৃতিক বা ন্যাচারাল মেথড। এর মধ্যেও বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে, যেমন উইথড্রল মেথড, রিদমিক মেথড, বেসাল টেম্পারেচার মেথড। রিদমিক মেথডটা কি, যেমন মহিলাদের ক্ষেত্রে এরা আগের সাব ইউনিটে নিশ্চয়ই তোমরা পড়েছো, মেনস্ট্রুয়াল সাইকেল হয়, সেই সাইকেলটা মেনস্ট্রুয়াল ব্লিডিং ফেজে প্রায় 4 দিন, বা মেনস্ট্রুয়েশনের পরবর্তী প্রায় 5 দিন, বা মেনস্ট্রুয়েশনের পূর্ববর্তী প্রায় 10 দিন হলো সেফ পিরিয়ড। আর তারপরে আসছে বিবিটি বা বেসাল বডি টেম্পারেচার। ডিম্বাণু নিঃসরণকালে সাধারণত কি হয়, মহিলাদের দৈহিক উষ্ণতা হঠাৎ করে স্বাভাবিকের নিচে চলে যায়, অতঃপর স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বৃদ্ধি পায়। এটা হচ্ছে বেসাল বডি টেম্পারেচার। বিলিংস মেথড আছে, যেখানে ডিম্বাণু নিঃসরণের সময় সার্ভিক্স অঞ্চলে মিউকাস নিঃসরণের মাত্রা বৃদ্ধি পায়, এবং এই সময় স্পিন কার্ভি টেস্টের মাধ্যমে বোঝা যায় ডিম্বাণু নিঃসরণ ঘটেছে কিনা। আর তারপরে আছে ল্যাকটেশনাল অ্যামনোরিয়া। আচ্ছা, শিশুরা মানে ল্যাকটেটিং মাদার যারা, সেই সময় কি হয় না, সর্বোচ্চ 6 মাস পর্যন্ত ডিম্বাণু নিঃসরণ এবং মেনস্ট্রুয়েশন ঘটে না, এটাকেই বলা হচ্ছে ল্যাকটেশনাল অ্যামনোরিয়া। এই গেল ন্যাচারাল মেথড। এরপরে আসছে ব্যারিয়ার মেথডস। ব্যারিয়ার মেথডস হচ্ছে সাধারণত কিছু যান্ত্রিক বা ভৌত রাসায়নিক ব্যবস্থার মাধ্যমে এই ব্যারিয়ার মেথডটা ঘটে থাকে, এবং এটা হচ্ছে 2 প্রকারের।
একটা হচ্ছে ফিজিক্যাল মেথড, একটা হচ্ছে কেমিক্যাল মেথড। ফিজিক্যাল মেথডের মধ্যে কিছু যান্ত্রিক জিনিস ব্যবহার করা হয়, যেমন পুরুষদের কন্ডোম, মহিলাদের কন্ডোম, ডায়াফ্রাম, ভ্যাজাইনাল স্পঞ্জ, এই ধরনের জিনিসগুলো ব্যবহার করা হয়ে থাকে। যেমন একটা যে বলি ডায়াফ্রাম হচ্ছে রবার বা প্লাস্টিকের তৈরি এক প্রকার টুপির মতো অংশ বিশেষ। আরেকটা আছে ভ্যাজাইনাল স্পঞ্জ, এটা পলি ইউরিথেন ফোম নির্মিত ভ্যাজাইনাল স্পঞ্জ অনেক সময় ব্যবহার করলে এটা বার্থ কন্ট্রোলে ব্যবহৃত হয়। এছাড়াও আছে কিছু কেমিক্যাল মেথড বা রাসায়নিক পদ্ধতি। এক্ষেত্রে কিছু কিছু রাসায়নিক পদার্থ আছে যেগুলো স্পার্মকে বিনষ্ট করে, এদের বলা হয় স্পার্মিসাইড। যেমন ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, জিঙ্ক সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই ধরনের জিনিসগুলো দিয়ে স্পার্মিসাইড তৈরি করা হয়। তাহলে এই গেল হচ্ছে ব্যারিয়ার মেথড। তারপরে আসছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস, বা যেটাকে সংক্ষেপে আইইউডি বলা হয়। এক্ষেত্রে কি করা হয় না, প্লাস্টিক বা ধাতু নির্মিত বিশেষ আকৃতির কিছু ডিভাইস পরিণত মহিলাদের ইউটেরাসের মধ্যে উপযুক্ত চিকিৎসক বা প্রশিক্ষণপ্রাপ্ত নার্স দ্বারাই স্থাপন করা হয়, যেটা গর্ভসঞ্চার রোধ করে। এগুলোই হচ্ছে আইইউডি বা ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। এগুলো প্রধানত 3 ধরনের হয়। একটা হচ্ছে নন মেডিকেটেড আইইউডি, যেমন লিপেস লুপ হলো এক ধরনের নন মেডিকেটেড আইইউডি। তারপরে আছে মেডিকেটেড কপার রিলিজিং আইইউডি, বিভিন্ন ধরনের কপার টিগুলো হচ্ছে মেডিকেটেড কপার নিঃসরণকারী আইইউডি। মেডিকেটেড হরমোন রিলিজিং আইইউডি, যেমন প্রোজেস্টা, সার্ট, লিভোনর্ডেস্ট্রেল 20, এরকম বিভিন্ন প্রকার মেডিকেটেড হরমোন নিঃসরণকারী আইইউডি আছে। এদের থেকে ধীরে ধীরে প্রোজেস্টেরন নামক হরমোন নিঃসৃত হয়, যা গর্ভসঞ্চারে বাধা দেয়। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আইইউডি, বা যেটাকে এটা সংক্ষেপে আইইউডি বলা হয়, যার পুরো নাম হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস। আচ্ছা, তোমাদের একটা ছবি দেখাচ্ছি। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আইইউডি। আচ্ছা, এরপরে যেটা আসছে হরমোনাল মেথড। হরমোনাল মেথডে এক্ষেত্রে কি হয়, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিতে মহিলারা ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন দ্বারা প্রস্তুত বিভিন্ন পিল বা ইনজেকশন গ্রহণ করে গর্ভসঞ্চার রোধ করে। এবং এটাও বিভিন্ন ধরনের হয়। একটা হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল। এই ওরাল কন্ট্রাসেপটিভ পিলগুলো প্রোজেস্টেরন অথবা ইস্ট্রোজেন দ্বারা গঠিত, এবং প্রোজেস্টিন বা সিনথেটিক কৃত্রিম প্রোজেস্টেরন, এগুলো হচ্ছে বহুল ব্যবহৃত ওরাল কন্ট্রাসেপটিভ পিল। আরেকটা যেটা হয় ইমপ্লান্ট। এগুলি এক প্রকার হরমোন ক্ষরণকারী বস্তু। অনেক সময় মহিলাদের ত্বকের নিচে প্রোজেস্টিন ইমপ্ল্যান্ট করিয়ে দেওয়া হয়, এটি থেকে ধীরে ধীরে প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয়, এবং এটা কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত গর্ভসঞ্চার রোধ করে। আরেকটা আছে ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ, নির্দিষ্ট মাত্রার প্রোজেস্টিন ইনজেকশন হিসেবে মহিলাদের দেহে প্রবেশ করানো হয় ক্ষেত্রে। তাহলে এগুলো গেল টেম্পোরারি বা স্পেসিং মেথডস। এরপরে আসছে পার্মানেন্ট কিছু মেথড। পার্মানেন্ট মেথডগুলো হচ্ছে বিভিন্ন পরিবার পরিকল্পনার উদ্দেশ্যে শল্য চিকিৎসার মাধ্যমে, অ্যাকচুয়ালি অপারেশনের মাধ্যমে কিছু কিছু পদ্ধতি গ্রহণ করা হয়, এবং এক্ষেত্রে এগুলোর মাধ্যমে প্রজনন ক্ষমতা সাধারণত স্থায়ীভাবে বা পার্মানেন্টলি লোপ পায়। এই জন্য এগুলোকে স্টেরিলাইজেশন বলা হয়। ছকে তোমরা দেখতে পাচ্ছ পার্মানেন্ট মেথড হচ্ছে 3 প্রকারের বা 3 ভাগে ভাগ করা হয়েছে, ভেসেকটমি, টিউবেকটমি অ্যান্ড আদার্স কিছু মেথড আছে। প্রথমে আছে ভেসেকটমি। এটা হচ্ছে ওই অপারেশন বা শল্য চিকিৎসার মাধ্যমে পরিণত পুরুষদের শুক্রনালীর অংশ বিশেষ কেটে বাদ দিয়ে ও কাটা প্রান্তগুলি ভালোভাবে বেঁধে বন্ধ্যাত্বকরণ বা স্টেরিলাইজেশন করা হয়। এটা হচ্ছে ভেসেকটমি।
এবং এক্ষেত্রে কিছু ইচ্ছুক পরিণত পুরুষের স্ক্রোটাম সংলগ্ন অঞ্চলে লোকাল অ্যানাস্থেশিয়া প্রথমে করা হয়, তারপর স্ক্যালপেল দিয়ে স্ক্রোটামের ত্বকের অংশবিশেষ কেটে দুই পাশে শুক্রনালীকে বের করে এমনভাবে কাটা হয় যেন কাটা প্রান্ত দুটির মধ্যে 1 থেকে 4 সেন্টিমিটার ফাঁকা থাকে। তারপর শুক্রনালীর কাটা প্রান্তগুলি শক্ত করে নাইলন সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়। এটা হচ্ছে ভেসোকটমি। ভেসোকটমির একটা ছবি দেখাচ্ছি। এই হচ্ছে ভেসোকটমি। এক্ষেত্রে এইভাবে শুক্রনালীকে কেটে নাইলনের সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়। এটা হচ্ছে ভেসেকটমি। আচ্ছা, এরপর আছে টিউবেকটমি। টিউবেকটমি এক্ষেত্রে পরিণত মহিলাদের জরায়ুর দুই পাশে অবস্থিত ফ্যালোপিয়ান নালীর অংশবিশেষ কেটে বাদ দেওয়া হয়। তারপর দুই পাশের ডিম্বনালীর কাটা প্রান্ত দুটি নাইলন সুতো দিয়ে ভালো করে বেঁধে দেওয়া হয় যাতে না ডিম্বাণু ওই নালীর মধ্যে দিয়ে পরিবাহিত হতে পারে। আচ্ছা, এছাড়াও অন্যান্য কিছু পদ্ধতি আছে। অন্যান্য পদ্ধতি গুলোর মধ্যে যেগুলো পড়ছে টিউবাল লাইগেশন। টিউবাল লাইগেশনটা কি না, ল্যাপ্রোস্কোপি শব্দটা অনেক সময় তোমরা শুনে থাকবে যে বিভিন্ন অপারেশনের ক্ষেত্রে, বিশেষ করে গল ব্লাডার স্টোন, এগুলো অপারেশনের ক্ষেত্রে আমাদের উদর দেশে বা পেটে ছিদ্র করে সেখান দিয়ে অপারেশন করে গল স্টোন বের করা হয়। তাই এরকমভাবেই ওটাকেই বলা হচ্ছে ল্যাপ্রোস্কোপি। তা ল্যাপ্রোস্কোপের সাহায্যে পরিণত মহিলাদের উদরে ছোট ছিদ্র করে দুই পাশের ফ্যালোপিয়ান নালীতে ফাঁস দেওয়া হয় এবং ফাঁসের নিচের অংশে সিলাস্টিক রিং দ্বারা শক্ত করে আটকে দেওয়া হয়। এটাকেই বলা হয় টিউবাল লাইগেশন। তোমাদের ছবি দেখাচ্ছি। এটা হচ্ছে টিউবাল লাইগেশনের ছবি এবং এইভাবে ফাঁস দেওয়া হয়, ফ্যালোপিয়ান টিউবে এইভাবে ফাঁস দেওয়া হয়। আচ্ছা, আর কি হয়, ওভারেক্টমি কোনো কোনো বিশেষ ক্ষেত্রে বা বিশেষ অবস্থায়, যেমন ওভারিতে টিউমার হলে ওভারি কেটে বাদ দেওয়া হয়। এটাকে বলা হয় ওভারেক্টমি, ওভারি বাদ দেওয়াটাকে। আর আছে ক্যাস্ট্রেশন বা টেস্টেকটমি। কোনো কোনো ক্ষেত্রে পরিণত পুরুষদের শুক্রাশয় দুটি মানে শল্য চিকিৎসার মাধ্যমে কেটে বাদ দেওয়া হয়, যেটাকে বলা হয় ক্যাস্ট্রেশন বা টেস্টেকটমি। তাহলে এই গেল হচ্ছে পার্মানেন্ট মেথডস। এবং আরেকটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে চিকিৎসাগত গর্ভপাত বা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, বা যেটাকে সংক্ষেপে বলা হয় এমটিপি। সংক্ষেপে বলা হয় এমটিপি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। আচ্ছা, এক্ষেত্রে কি হয় না, চিকিৎসকের সুপরামর্শ এবং তত্ত্বাবধানে গর্ভস্থ ভ্রূণের অপসারণ বা গর্ভপাত ঘটানো হয়। এবং এটা সময়কাল হচ্ছে মানে 1971 সালে ভারত সরকার মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি বা এমটিপি অ্যাক্ট নামক আইন প্রণয়ন করেন এবং এই আইন অনুসারে গর্ভাবস্থা প্রথম 20 সপ্তাহের মধ্যে এমটিপি করা যেতে পারে, তবে গর্ভাবস্থা প্রথম 12 সপ্তাহ থেকে প্রথম 3 মাসের মধ্যে এমটিপি করা সর্বাধিক নিরাপদ। এবার জানতে হবে মানে বিভিন্ন গর্ভপাতের পদ্ধতি, যেমন হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন প্রয়োগ। গর্ভপাতের জন্য
ভ্যাজিনার মাধ্যমে প্রোস্টাগ্ল্যান্ডিন স্ত্রীদেহে প্রবেশ করানো হয় এবং এটি জরায়ুর সংকোচন ত্বরান্বিত করে, ফলে গর্ভপাত হয়। আবার ভ্যাকুয়াম অ্যাসপিরেশন, এই পদ্ধতিতে ভ্যাকুয়াম অ্যাসপিরেশনের সাহায্যে জরায়ুর প্রাচীর গাঁথতে যে ভ্রূণটা থাকে সেটাকে দেহের বাইরে আনা হয় এবং এটা 12 সপ্তাহের মধ্যে এই পদ্ধতি প্রয়োগ করা উচিত। ডিএনসি পদ্ধতি, গর্ভস্থ ভ্রূণের বয়স 12 থেকে 16 সপ্তাহ হলে ডাইলেশন, মানে ডি মানে হচ্ছে ডি ফর ডাইলেশন এবং সি ফর কিউরেটেজ পদ্ধতি অনুসরণ করা হয়। আর আরেকটা হচ্ছে অ্যাবর্শন পিল, যেটা গর্ভস্থ ভ্রূণের বয়স 10 সপ্তাহের কম হলে গর্ভপাত পিল খেয়ে, অ্যাবর্শন পিল খেয়ে গর্ভপাত ঘটানো সম্ভব। আচ্ছা, এই যে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, এটা কোন কোন ক্ষেত্রে করা যেতে পারে বা কেন এটা ভারত সরকার এই আইন প্রণয়ন করেছিলেন? কিছু কিছু ক্ষেত্রে, যেমন ইউএসজি বা অ্যামনিওসেন্টেসিসের মাধ্যমে যদি জানা যায় যে ভ্রূণে ক্রোমোজোম ঘটিত রোগ বা বিপাকজনিত ত্রুটি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই এমটিপি আবশ্যক হয়ে পড়ে। আবার কি গর্ভসঞ্চারের ফলে অথবা সন্তান প্রসবের সময় মায়ের যদি জীবন সংশয় হয়, সেক্ষেত্রেও কিন্তু এমটিপি করে মাকে বাঁচানোর চেষ্টা করা হয়। তাহলে এইগুলো গেল হচ্ছে এমটিপির তাৎপর্য। তাহলে আজকে এটুকুই থাকলো, তোমরা এটা বই থেকে ভালো করে পড়বে।